একবার আমাকে বাঘে পেয়েছিল একেবারে। আমার আত্মকাহিনী আরম্ভ হয়। এতক্ষণ আমাদের চারিয়ারি আড্ডায় আর সকলের শিকার কাহিনী চলছিল। জন্তু জানোয়ারের সঙ্গে যে যার ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্ত করছিলেন। আমার পালা এলো অবশেষে। অবশ্যই সবার আগে শুরু করেছিলেন এক ভালুক মার। তার গল্পটা সত্যিই ভারী রোমাঞ্চকর। ভালুকটা তার বাঁ হাতখানা গালে পুড়ে চিবোচ্ছিল, কিন্তু তিনি তাতে একটুও না বিচলিত হয়ে এক ছুরির ঘায়ে ভালুকটাকে সাবার করলেন, ডান হাত দিয়ে, তাকে হাতিয়ে। আমি আর চোখে তার বাঁ হাতের দিকে তাকালাম। সেটা যে কখনো কোনো ভালুক মন দিয়ে মুখস্থ করেছিল তার কোনো চিহ্ন সেখানে নেই। না থাক, আমার মনের বিস্ময় দমন করে আমি জিজ্ঞেস করি, ভালুক কি আপনার কানে কানে কিছু বলেছিল? না, ভালুক আবার কি বলবে? তিনি অবাক হন। ওরা বলে কি না, ওই ভালুকরা, আমি বলি, কানাকানি করে ওদের বদভ্যাস। পড়েননি কথামালায়? মশাই, এ আপনার কথামালার ভালুক নয়। আপনার ঈশপ কিংবা গাঁজার সব পাননি। তার মুখে চোখে বিরক্তির ভাব ফুটে ওঠে। আস্ত ভালুক, একেবারে জলজ্যান্ত। ভালুক শিকারির পর শুরু করলেন এক কুর্মবীর, তাঁর কচ্ছপ ধরার কাহিনী। তারটাও জলজ্যান্ত। জল থেকেই তিনি তুলেছিলেন কচ্ছপটাকে। কচ্ছপটা জলের তলায় ঘুমোচ্ছিল অঘরে, হেদো গোলদিঘির কোথাও হবে। আর তিনি ডাইভ খাচ্ছিলেন, যেমন খায় লোকে। খেতে খেতে একবার হলো কি, ওর মাথাটা গিয়ে কচ্ছপের পিঠে ঠক করে ঠুকে গেল। সেই ঠক্কর না খেয়ে তিনি রেগে মেগে কচ্ছপটাকে টেনে তুললেন জলের থেকে। ইয়া প্রকাণ্ড এক বিষমণি কাছে, বিশ্বাস করুন, তিনি বলেন, একটুও গাঁজা নয়, নির্জলা সত্যি, জলের তলা থেকে আমার নিজের হাতে টেনে তোলা। অবিশ্বাস করবার কি আছে, আমি বলি, তবে নির্জলা সত্যি এমন কথা বলবেন না। কেন বলবো না কেন? তিনি ফোঁস করে উঠলেন। কেন শুনি? আগে নির্জলা কি করে হয়? জল তো লেগেই ছিল কচ্ছপটার গায়ে। আমি বিনয়ে জানাই। গা কিংবা খোল যাই বলুন সেই কচ্ছপের, আমি আরও খোলসা করি, সবিনয় জানাই। তারপর আরম্ভ করলেন এক মৎস্য অবতার, তার মাছ ধরার গল্প। মাছ ধরাটা শিকারের পর্যায়ে পড়ে না, তা সত্যি, কিন্তু আমাদের আড্ডাটা 5 জনের, আর তিনিও তার একজন। তিনি বা কেন বাদ যাবেন? কিন্তু মাছ বলে তার কাহিনী কিছুমাত্র ছোটোখাটো নয়। এসা পেল্লায় পেল্লায় সব মাছ তিনি ধরেছেন, সামান্য ছিপে আর নামমাত্র পুকুরে, যা নাকি ধর্তব্যের বাইরে। তার কাছে তিমি মাছ কোথায় লাগে? তুমি যে তিমিরে, তুমি সে তিমিরে, আমি বলি, আপন মনেই বলি আপনাকেই। মাছরা যতই তার চার খেতে লাগলো, তার শোনাবার চাড় বাড়তে লাগলো ততই। তার কি, তিনি তো মাছ ধরতে লাগলেন আর ধরে খেতে লাগলেন। আচ্ছা, কেবল তার মাছের কাঁটাগুলো আমাদের গলায় খচখচ করতে লাগলো। তার ফিসফিসিনি ফিনিশ হলে আমরা বাঁচলাম। কিন্তু হাঁপ ছাড়তে না ছাড়তেই শুরু হলো এক গন্ডার বাজের। মারি তো গন্ডার কথায় বলে থাকে। তিনি এক গন্ডার দিয়ে শুধু গন্ডারটাকেই নয়, আমাদেরও মারলেন। তাকে বাদ দিয়ে আমরাও এক গন্ডার কম ছিলাম না। এক গন্ডারের টেক্কায় একটি ফুৎকারে আমাদের 4 জনকেই যেন তিনি উড়িয়ে দিলেন। 4 জনার পর আমার শিকারের পালা এলো। নাচার হয়ে আরম্ভ করতে হলো আমায়। হ্যাঁ, শিকারের দুর্ঘটনা আমার জীবনেও যে না ঘটছে তা নয়, আমাকে একবার বাধ্য হয়ে। আমার স্বীকারোক্তি শুরু করি। মাছ না মাছি? মৎস্য কুশলী প্রশ্ন করেন। আমি অস্বীকার করি। মাছ? না, মাছ না, মাছিও নয়। মশা, মাছি, ছারপোকা কেউ কখনো ধরতে পারে? ওরা নিজ গুণে ধরা না দিলে। তবে কি কোনো আরশোলাটা আসলেই হবে বোধ হয়। আরশোলা? বাবা, আরশোলার কেই ধার পাশে ঘেঁষে বলতেই আমি ভয়ে কাঁপি। না, আরশোলার ত্রিসীমানায় আমি নেই মশাই। তারা ফরফর করলেই আমি সফরে বেরিয়ে পড়ি। দিল্লি কি আগ্রা অদ্দূরে যাই নে, যেতেও পারি না। তবে হ্যাঁ, বালিগঞ্জ কি বেহালায় চলে যাই। তাদের বাড়াবাড়ি থামলে, ঠান্ডা হলে বাড়ি ফিরি তারপর। তাহলে আপনি কি শিকার করেছিলেন শুনি? হাসতে থাকে সবাই। এমন কিচ্ছু না, একটা বাঘ, আমি জানাই। তাও সত্যি বলতে আমি তাকে বাগাতে যাইনি, চাইও নি। বাঘটাই আমাকে, মানে বাধ্য হই আমাকে, মানে কিনা আমার দিকে একটুও ব্যগ্রতা না থাকলেও শুধু কেবল ও তরফের ব্যগ্রতার জন্যই আমাকে ওর খপ্পরে পড়তে হয়েছিল। এমন অবস্থায় পড়তে হলো আমায় যে তখন আর তাকে স্বীকার না করে আমার উপায় নেই। আরম্ভ করি আমার বাঘ আড়ম্বর। তখন আমি এক খবর কাগজের অফিসে কাজ করতাম, নিজস্ব সংবাদদাতার কাজ।
কাজ এমন কিছু শক্ত না। সংবাদের বেশিরভাগই গাঁজায় দম দিয়ে মনস্তক্ষে দেখে লেখা। এই যেমন অমুক শহরে মাঝ বৃষ্টি হয়েছে, অমুক গ্রামে এক খুরওয়ালা চার পেয়ে মানুষ জন্মেছে, স্বভাবতই নাপিত নয়, কোনো গহন পাহাড়ে এক অতিকায় মানুষ দেখা গেল, মনে হয় মহাভারতের আমলের কেউ হবে, হিড়িম্বা ঘটোৎকচ বংশীয়, কিংবা একটা পাঁঠার 5টা ঠ্যাং বেরিয়েছে, অথবা গরুর পেটে মানুষের বাচ্চা। মানুষের মধ্যে যেসব গরু দেখা যায় তার প্রতিশোধ স্পৃহাতেই হয়তো বা দেখা দিয়েছে কোথাও, এই ধরনের যত মুখরোচক খবর। আমাদের স্টাফ রিপোর্টারেরা প্রদত্ত সংবাদ এই বলে বাংলা কাগজে যা সব বেরোয় সেই ধারার আর কি। আজগুবি খবরের অবাক জলপান। আসল কথায় আসুন না, তা লাগালো ভালুকমার। আসছি তো। সেই সময় গৌহাটির এক পত্রদাতা বাঘের উৎপাতের কথা লিখেছিলেন সম্পাদককে। তাই না পড়ে তিনি আমায় ডাকলেন, বললেন, যাও তো হে, গৌহাটি গিয়ে বাঘের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ সব জেনে এসো তো। নতুন কিছু খবর দিতে পারলে এখন কাগজে কাটতে হবে খুব। গেলাম আমি, কাগজ পেন্সিল আর প্রাণ হাতে করে। চাকরি করি, না গিয়ে উপায় কি। সেখানে গিয়ে বাঘের কীর্তিকলাপ যা কানে এলো তা অদ্ভুত। বাঘটার জ্বালায় কেউ নাকি গরু বাছুর নিয়ে ঘর করতে পারছে না। শহরতলিতেই তার হামলা বেশি, তবে ঝামেলা কোথাও কম নয়। মাঝে মাঝে শহরের এলাকাতেও সে টহল দিতে আসে, হাওয়া খেতেই আসে বলাই বাহুল্য, কিন্তু হাওয়া ছাড়া অন্যান্য খাবারেও তার তেমন অরুচি নেই দেখা যায়। একবার এসে এক মনোহারী দোকানে সব কিছু সে ফাঁক করে গেছে। সাবান, পাউডার, স্নো, ক্রিম, লুডো খেলার সরঞ্জাম কিছু বাকি রাখেনি, এমনকি তার শখের হারমোনিয়ামটাও নিয়ে গেছে। আরেকবার বাঘটা একটা গ্রামাফোনের দোকান ফাঁক করলো। রেডিও সেট, লাউডস্পিকার, গানের রেকর্ড যা ছিল, এমনকি পিনগুলি পর্যন্ত সব হজম। সেসবের আর কোনো চিহ্ন পাওয়া গেল না। আমি যেদিন পৌঁছলাম সেদিন সে এক খাবারের দোকান সাবার করেছিল। সন্দেশ রসগোল্লার ছিটে ফোটাও রাখেনি, সব কাবার হয়ে গেছে। এমনকি অবশেষে সন্দেশওয়ালার পর্যন্ত ট্রেস পাওয়া যাচ্ছে না। আমি তক্ষুনি বাঘটার আশ্চর্য খাদ্যরুচির খবরটা তার যোগে কলকাতায় কাগজে পাচার করে দিলাম। আর এই খবরটা রটনার পরই দুর্ঘটনাটা ঘটল। চিড়িয়াখানার কর্তা লিখলেন আমাকে। আমি বা গৌহাটির কেউ যদি অদ্ভুত বাঘটাকে হাতে নাতে ধরতে পারি, একটুও হতাহত না করে, আর আস্ত বাঘটাকে পাকড়াও করে প্যাক করে পাঠাতে পারি, তাহলে তারা প্রচুর মূল্য আর পুরস্কার দিয়ে নিতে প্রস্তুত আছেন। আর হ্যাঁ, পুরস্কারের অঙ্কটা সত্যিই লোভজনক। বাঘটা যতই আতঙ্কজনক হোক না, যদিও হতাহত না করে এবং না হয়ে খালি হাতাহাতি করেই বাঘটাকে হাতানো যাবে কি না সেটাই হলো সমস্যা। খবরটা ছড়িয়ে পড়লো চারদিকে। গৌহাটির বড় বড় বাঘ শিকারীরা উঠে পড়ে লাগলেন বাঘটাকে পাকড়াতে। এখানে বাঘাবার কায়দাটা একটু বলা যাক। বাঘরা সাধারণত জঙ্গলে থাকে, জানেন নিশ্চয়ই। কোনো কিছু বাগাতে হলেই তারা লোকালয়ে আসে। শিকারীরা করে কি, আগে গিয়ে জঙ্গলে মাচা বেঁধে রাখে, আর সেই মাচার কাছাকাছি একটা গর্ত খুঁড়ে সেই গর্তের ওপর জাল পেতে রাখা হয়, জালের ওপরে জ্বালা, আবার শুকনো লতা পাতা খড়কুটো বিছিয়ে আরও জালিয়াতি করা হয় তার ওপর, যাতে বাঘটা যখন ওই পথে ভ্রমণ করতে আসে পথ ভ্রমে ওই ছলনার মধ্যে পা দেয়, ফাঁদের মধ্যে পড়ে নিজেকে জলাঞ্জলি দিতে একটুও দ্বিধা না করে। অবশ্যই বাঘ নিজ গুণে ধরা না পড়লে, নিজের দোষে ওই প্যাঁচে পা না দিলে অক্ষত তাকে ধরা একটু মুশকিলই বই কি। তখন সেই জঙ্গল ঘেরাও করে দলকে দল দারুণ হইচই বাঁধায়। জঙ্গলের চার ধার থেকে হট্টগোল করে তারা বাঘটাকে তাড়া দেয়, তাড়িয়ে তাকে সেই অধঃপতনের মুখে ঠেলে নিয়ে আসে। সেই সময় মাচায় বসা শিকারী বাঘটাকে গুলি করে মারে। নিতান্তই যদি বাঘটা নিজেই গর্তে পড়ে হাত পা ভেঙে না মারা পড়ে তাহলেই অবশ্যই। তবে বাঘ এক এক সময় গোল করে বসে, তাও ঠিক। ভুলে গর্তের মধ্যে না পড়ে ঘাড়ের ওপরে এসে পড়ে, শিকারির ঘাড়ের ওপর। তখন আর গুলি করে মারার সময় থাকে না, বন্দুক দিয়েই মারতে হয়। বন্দুক, গুলি, কিল, চড়, ঘুষি যা পাওয়া যায় হাতের কাছে তখন। তবে কিনা কাছিয়ে এসে বাঘ এসব মারামারি তোয়াক্কাই করে না, বিরক্ত হয়ে বন্দুকধারীকেই মেরে বসে, এক থাবড়াতেই সাবড়ে দেয়। কিন্তু ভারতপক্ষে বাঘকে সেরকমের সুযোগ দেওয়া হয় না, দূরে থাকতেই তার বদ মতলব গুলিয়ে দেওয়া হয়। এইটাই হলো বাঘাবার সাবেক কায়দা। বাঘ মারো বা ধরো, যাই করো, তার সেকেলে সার্বজনীন উৎসব হলো এই। গৌহাটির শিকারীরা সবাই এইভাবেই বাঘটাকে বাগাবার তোড়জোড়ে লাগলেন। আমি সেখানে একা, আমার লোকবল অর্থবল কিছুই নেই। দলবলে তোড়জোড় করতে হলে টাকার জোর চাই, টাকার তোড়া নেই আমার। তবে হ্যাঁ, আমার মাথার জোড়াও ছিল না। বুদ্ধি বলে বাঘটাকে বাগানো যায় কি না আমি ভাবলাম। চলে গেলাম এক ওষুধওয়ালার দোকানে, বললাম, দিন তো মশাই আমায় কিছু ঘুমের ওষুধ। কার জন্যে? ধরুন আমার জন্যেই, যাতে অন্তত 24 ঘন্টা অকাতরে ঘুমানো যায়, এমন ওষুধ চাই আমার। বাঘের জন্য চাই সেটা আর আমি
বেফাঁস করতে চাইলাম না, কি জানি যদি লোক জানাজানি হয়ে সমস্ত প্ল্যানটাই আমার ভেস্তে যায়। তারপর গুজব যদি একবার রটে যায়, হয়তো সেটা বাঘের কানেও উঠতে পারে। বাঘটা টের পেয়ে হুঁশিয়ার হয়ে যায় যদি। তাছাড়া আমাকে কাজ সারতে হবে সবার আগে, সবচেয়ে চটপট আর সকলের অজান্তে। দেরি করলে পাছে আর কেউ স্বীকার করে ফেলে, বা বাঘটা কোনো কারণে কিংবা মনের দুঃখে নিজেই আত্মহত্যা করে বসে, তাহলে এমন দাঁওটা ফসকে যাবে, সেই ভয়টাও ছিল। ওষুধটা হাতে পেয়ে তারপর আমি শুধালাম, একজন মানুষকে বেমালুম হজম করতে একটা বাঘের কতক্ষণ লাগে বলতে পারেন? ঘন্টাখানেক। হ্যাঁ, ঘন্টাখানেক তো লাগবেই। আর 20 জন মানুষ? 20 জন, তা 10-20টা মানুষ হজম করতে অন্তত ঘন্টা তিনেক লাগা উচিত। অবশ্যই যদি তার পেটে আঁটে তবেই, জানালেন ডাক্তারবাবু। তবে কিনা এত খেলে হয়তো তার একটু বদহজম হতে পারে, চোঁয়া ঢেকুর উঠতে পারে এক আধটা। তাহলে 20 × 3 × 8, মনে মনে আমি হিসেব করি, হলো 480। একটা বাঘের হজম শক্তি ইজ ইকুয়াল টু 480টা মানুষ। তার মানে 480 জনের হজম শক্তি, আর হজম শক্তি ইজ ইকুয়াল টু ঘুমোবার ক্ষমতা। মনে মনে অনেক কষাকষি করে আমি বলি, আমাকে এইরকম 480টা পুড়িয়া দিন তো। এই নিন ওষুধের টাকা। পুড়িয়ার বদলে আপনি একটা বড় প্যাকেটও পুড়ে দিতে পারেন। ডাক্তারবাবু ওষুধটা আমার হাতে দিয়ে বললেন, আপনি এর সবটা খেতে চান খান, আমার আপত্তি নেই। তবে আপনাকে বলে দেওয়া উচিত যে এই খেলে যে প্রগাঢ় ঘুম আপনার হবে তা ভাঙাবার ওষুধ আমাদের দাওয়াইখানায় নেই। আপনার কোনো উইল টুইল করবার থাকলে করে খাবার আগেই তা সেরে রাখবেন, এই অনুরোধ। ওষুধ নিয়ে চলে গেলাম আমি মাংসের দোকানে। সেখানে একটা আস্ত পাঁঠা কিনে তার পেটের মধ্যে ঘুমের ওষুধের সবটা দিলাম সেঁধিয়ে। তারপরে পাঁঠাটিকে নিয়ে জঙ্গল আর শহরতলির সঙ্গমস্থলে গেলাম। নদীর ধারে জল খাবার জায়গায় রেখে দিয়ে এলাম পাঁঠাটাকে। জল খেতে এসে জল খাবার পেলে বাঘটা কি আর না খাবে? ভোর না হতেই সঙ্গমস্থলে গেছি, বাঘটার জলযোগের জায়গায়। গিয়ে দেখি অপূর্ব দৃশ্য। ছাগলটার খালি হাড় কখনাই পড়ে আছে, আর তার পাশে লম্বা হয়ে শুয়ে রয়েছেন আমাদের বাঘা মক্কেল, গভীর নিদ্রায় নিমগ্ন। ইস, কি ঘুম! রাস্তায় কোনো পাহারাওয়ালা কি পরীক্ষার্থী কোনো ছাত্রকেও এমন ঘুম ঘুমোতে দেখিনি। বাঘটার আমি গায়ে হাত দিলাম, ল্যাজ ধরে টানলাম একবার, একেবারে নিঃসাড়। খাবার নখগুলো গুনলাম, কোনো সাড়া নেই। তার গোঁফ চুমড়ে দিলাম, পিঠে হাত বুলোলাম, পেটে খোঁচা মারলাম, তবুও উচ্চবাচ্য নেই কোনো। অবশেষে সাহস করে তার গাল টিপলাম, আদর করলাম একটু। কিন্তু তার গালে আমার টিপসই দিত বাঘটা নড়ল না একটুও। আরও একটু আদর দেখাবো কিনা ভাবছি, আদরের আরও একটু এগুবো মনে করছি। এমন সময় বাঘটা একটা হাই তুলল, তারপরে চোখ খুললো আস্তে আস্তে। হাই তুলতেই আমি একটা হাই জাম্প দিয়েছিলাম 5 হাত পিছনে। চোখ খুলতেই আমি ভোঁ দৌড়। অনেক দূর গিয়ে দেখি উঠে আলস্যি ছাড়ছে, আর মোড়া ভাঙছে, গা হাত পা খেলিয়ে নিচ্ছে একটু। ডন বৈঠক হয়তো সেটা ওই রকমের কিছু একটা হতে পারে, কি যে তা শুধু ব্যায়াম বেড়েই বলতে পারেন। তারপর ডন বৈঠক ভেজে বাঘটা চারধারে তাকালো। তখন আমি বহুত দূরে গিয়ে পড়েছি, কিন্তু গেলে কি হবে, বাঘটা আমার তাক পেল ঠিক। আর আমিও তাকিয়ে দেখলাম তার চাউনি। অত দূর থেকেও দেখতে পেলাম, আকাশের বিদ্যুৎ ঝলক যেমন দেখা যায়, অনেক দূর থেকেও সেই দৃষ্টি, সে কটাক্ষ ভুলবার নয়। বাঘটা গুড়ি গুড়ি এগুতে লাগলো আমার দিকে। আমারও দৌড় বেড়ে গেল আরও আরও। গুড়ি গুড়ি থেকে ক্রমে তুড়ি লাফ বাঘটার। আর আমি প্রতি মুহূর্তে তখন হাতুড়ি ঘা টের পাচ্ছি আমার বুকে। বাঘটাও আসছে, আমিও ছুটছি মাঝবার আশায়, ছুটছি প্রাণপণ। বলতে বলতে আমি থামলাম, দম নিতেই থামলাম একটু। তারপর 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 আড্ডার 4 জনের সহজ প্রশ্ন। বাঘের সম্মুখে পড়ে বিকল অবস্থায় আমি যাই, কিন্তু তাঁদের মার্জনা নেই, তারা দম দিতে ছাড়ছেন না। ছুটতে ছুটতে আমি এসে পড়েছি এক খাদের সামনে, অতল গভীর খাদ। তার মধ্যে পড়লে আর রক্ষে নেই। 7 তলার ছাদ থেকে পড়লে যা হয় তাই, একদম ছাতু। পিছনে বাঘ, সামনে খাদ, কোথায় পালাই, কোন দিকে যাই? দারুণ সমস্যা। এধারে খাদ, ওধারে বাঘ, ওধারে আমি খাদ্য আর এধারে আমি বরবাদ। কি করি কি করি কি যে করি! ভাবতে ভাবতে বাঘটা আমার ঘাড়ের উপর এসে পড়লো। হ্যাঁ বলে আমি হাঁফ ছাড়লাম। এতখানি ছুটোছুটির পর কাহিল হয়ে পড়েছিলাম। তারপর তারপর কি হলো? কি আবার হবে, যা হবার তাই হলো, আমি বললাম। এরকম অবস্থায় যা হয়ে থাকে। আমার গপ্প শেষ হলো সেইখানেই। কি করলো বাঘটা? তবু তারা নাছোড়বান্দা। বাঘটা, আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। কি আর করবে? বাঘটা আমায় গিলে ফেললো গপ করে।